হ্যালো আমার প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা ক্লাস 6-এর 2024 রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা বইয়ের আজকে আমরা করব পৃষ্ঠা নং 131 পৃষ্ঠার 1 নং স্কুল করব। আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুলটা করব। একের দাগে আছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। রোমান সংখ্যা 1-এ আছে শূন্যস্থান পূরণ করো। 3 ভাগ এখানে শূন্যস্থান দেওয়া আছে সমান সমান 0.6। তাহলে এই শূন্যস্থানে কি বসবে সেটা আমাদের বের করতে বলেছে। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি। এখানে 3 ভাগ শূন্যস্থান দেওয়া আছে সমান সমান 0.6। তো শূন্যস্থানে কি বসবে দেখো, তোমাদেরকে বোঝানোর জন্য আমি এখানে পাশে রাফ করে বুঝিয়ে দিচ্ছি যেন তোমরা ভালোভাবে বুঝতে পারো। এখানে শূন্যস্থানে কি বসবে সেটা তো আমরা জানি না, তো আমরা কি করব, এটাকে x ধরে নেব। তাহলে কি দাঁড়াচ্ছে 3 ভাগ x সমান সমান কি আছে 0.6। আমরা এখানে কি ধরে নিলাম, শূন্যস্থানের জায়গা সংখ্যাটা x ধরে নিলাম, ঠিক আছে। তো x এর মান যদি আমরা এখান থেকে বার করতে পারি তাহলেই বলবো যে x এর মান যা আসবে সেটাই এখানে বসবে। তাহলে এখানে বা 3 ভাগ মানে কি বাই এক্স সমান সমান এখানে 0.6 আছে। তো আমরা এখান থেকে দশমিক বিন্দু তুলে দেবো। তাহলে দশমিকের আগে যাই থাকুক না কেন একটা 1, আর দশমিক পরে একটা সংখ্যা, তাই একটা 0। তো এবার আমরা কোনাকুনি গুণ করবো এক্সের দিকে। তাহলে এখানে হবে 6x, আর এই দিকে গুণ করলে আসবে 3 × 30। বা এখান থেকে x এর মান বের করবো। x এর সঙ্গে 6টা কি আছে মাঝখানে গুণ আকারে আছে, তাহলে সমান সমান উপাশে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে 30 বাই কত আসবে 6। তো আমি 6 দিয়ে কেটে দিচ্ছি, 5 × 6 = 30, বা x সমান সমান আসলো 5। তাহলে x এর মান কত আসলো 5। তো আমরা x এখানে ধরে নিয়েছিলাম, তাহলে x এর জায়গায় আমরা 5 বসাবো। 3 ভাগ 5 মানেই হলো 0.6, বুঝলে। 2-এর দাগে আছে শূন্যস্থান পূরণ করো। 240 টাকার 50% এর মান 100 টাকার থেকে বেশি, উক্তিটি সত্য না মিথ্যা? মানে এখানে একটা কথা বলা আছে যে 240 টাকার 50%-এর যে মান সেটা 100 টাকার থেকে বেশি। তাহলে এই কথাটা সত্য না মিথ্যা? তাহলে আমরা সেটা কিভাবে জানবো? প্রথমে আমরা 240 টাকার 50%-এর মানটা বের করব। তো আমি লিখে নিচ্ছি 240 টাকার 50%। তাহলে এর মানটা কত হয় সেটা আমরা প্রথমে বের করে নিচ্ছি। তাহলে 240 টাকার মানে এর মানে গুণ আছে, আর 50% মানে কি 50/100। আমরা একটা শূন্য কাটবো, একটা শূন্য কাটবো। তাহলে দেখো নিচে আর কিছুই নেই, ঠিক আছে। তাহলে 1 আছে, 1 দিয়ে যে কোনো সংখ্যাকে ভাগ বা গুণ করলে ওটাই আসে। তার মানে এই 24টা কোথায় আছে বলো তো? ওপরে আছে, কারণ যে কোনো সংখ্যার নিচে নাই মানে একটা 1 আছে। তাহলে 24-এর নিচে নাই মানে একটা 1 আছে, তার মানে 24 ওপরে আছে। আর 5টা কোথায় আছে? ওপরে আছে। তাহলে 24 আর 5-এর মাঝখানে কি আছে? গুণ আছে, তাই আমরা গুণ করে দেবো। তাহলে 24 আর 5 যদি আমরা গুণ করি, 4 × 5 = 20, 0 তবে 2, 5 × 10, 2 = 12। তাহলে 120 টাকা। তাহলে 240 টাকার 50% মানে কি 120 টাকা। আর এখানে কি বলেছে? এখানে বলেছে যে 240 টাকার 50%-এর মান 100 টাকার থেকে বেশি। হ্যাঁ, 120 টাকা কি হয়? 120 টাকা 100 মানে 100 টাকার থেকে বেশি। তাহলে আমরা এটা বুঝিয়ে দিলাম। তাহলে সুতরাং লিখে নেব যে 240 টাকার 50% এর মান 100 টাকার থেকে বেশি। তাহলে এই কথাটা কি লিখবো আমরা? সত্য। 3-এর দাগে আছে 21 ও 22-এর লসাগু কত? তো দেখো আমি প্রশ্ন তুলে নিয়েছি 21, 22। তো এখানে আছে 21, 22। তাহলে 21, 22-কে এমন কোনো সংখ্যা নেই যে এই দুটোকে ভাগ যায়। 2 দিয়ে ভাগ যায় 22-কে, কিন্তু 21-কে যাবে না। 3 দিয়ে ভাগ যায় 21-কে, 22-কে যাবে না। তার মানে এমন কোনো সংখ্যা নেই যে এই দুটোকে ভাগ যাবে। তো আমরা কি করব বলো তো? যখন ভাগ যাবে না তখন এই দুটোর গুণফলটাকে বলবো আমরা লসাগু। তাহলে 21 আর 22-এর আমরা গুণফলটা বের করে নেব। 2 অক্ষে 2, 2 অক্ষে 2, 2 দুগুণে 4, 2 দুগুণে 4। তাহলে 2, 6, 4। তাহলে লিখবো যে 21, 22 এর লসাগু সমান সমান কত আসবে? তাহলে 462। এটাই হবে অ্যান্সার। 4-এর দাগে আছে 8 ও -8 এর মধ্যে পার্থক্য কত? দেখো এক কথায় সোজা ভাষায় বলি, গণিতের মধ্যে বা অঙ্কের মধ্যে পার্থক্য বলতে আমরা সবসময় বিয়োগ বুঝবো, ঠিক আছে। তাহলে 8-এর থেকে আমরা বিয়োগ করে দেবো -8-কে, তাহলে যেটা আসবে সেটাই হবে 8 আর -8-এর মধ্যে পার্থক্য, বুঝলে। তো দেখো লিখে নিয়েছি 8 ও -8 এর মধ্যে পার্থক্য হলো। তাহলে আমরা কি করব, এটার থেকে এটাকে বিয়োগ করে দেবো। তাহলে 8 বিয়োগ এটা,
যখন আমরা বিয়োগ করব তখন এটা দেখো এটার সামনে কি মাইনাস আছে, মানে বিয়োগ চিহ্ন আছে, তখন আমরা এটাকে ফার্স্ট ব্র্যাকেটে রেখে দেবো, বুঝলে। আর যদি মনে করো বলি যে 10-এর থেকে 10 আর 5-এর মধ্যে পার্থক্য, তাহলে তাহলে আমরা কী করবো, 10 - 5, তখন 5কে ফার্স্ট ব্র্যাকেটে রাখতে হবে না। যদি কোনো সংখ্যার সামনে মাইনাস চিহ্ন থাকে তাহলে সেটাকে ফার্স্ট ব্র্যাকেটে রাখতে হবে। তাহলে 8 মাইনাসে গুণ করে দিলে আসবে +8, তাহলে 8 আর 8 যোগ করলে কত হবে, 16। তার মানে বুঝলে যে 8 ও -8-এর মধ্যে পার্থক্য হলো 16। 5-এর দাগে আছে শূন্যস্থান পূরণ করো, 2 মুখ ঢাকা একটি চোঙের, এখানে শূন্যস্থান দেওয়া আছে যে কয়টি তল। তো দেখো আমি এখানে লিখে দিচ্ছি 2 মুখ ঢাকা, 2 মুখ ঢাকা একটি চোঙের বলেছে কয়টি তল, শূন্যস্থানে কি হবে। দেখো আমরা জানি যে 2 মুখ ঢাকা একটা চোঙের 3টি তল থাকে। তো আমি এখানে তোমাদেরকে একটা ছবি এঁকে বুঝিয়ে দিচ্ছি। চোঙটা সাধারণত এইরকম দেখতে হয়, তাই তো। এই 2 মুখ ঢাকা চোঙের কয়টা তল হয়, 3টা তল হয়। কি কি, যে দুটো হয় সমতল এবং একটা হয় বক্রতল, মানে এই তলটা, ঠিক আছে। তাহলে কি বললাম, যে 2 মুখ ঢাকা একটি চোঙের 3টা তল, 2টি সমতল বা বৃত্তাকার তল বলতে পারো এবং একটি বক্রতল। 2-এর রোমান সংখ্যা 1-এ বলেছে আবৃত্ত দশমিকে প্রকাশ করো 12/7। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি 12/7, এটাকে কি করব আমরা, আবৃত্ত দশমিকে প্রকাশ করব। আবৃত্ত দশমিক মানে তোমরা জানো যে সংখ্যাটা বারবার ঘুরে আসবে। তো আমরা প্রথমে ভাগ করে দেখব। দেখো প্রথমে ভাগ করব আমরা, তাহলে 7-এর ঘরে নামতা করব 7 × 7, তাহলে বিয়োগ করলে কত আসবে, এখানে 5। আবার দেখো এটা 7-এর থেকে এটা ছোট হয়ে যাচ্ছে, তাই আমরা এখানে দশমিক দিয়ে একটা শূন্য নেব। তাহলে 7-এর ঘরে আমরা নামতা করব 7×7 = 49, বিয়োগ করে দিলে কত আসবে, 1। দেখো এটা কিন্তু 7-এর থেকে ছোট হয়ে যাচ্ছে, তাই দশমিক দেওয়া আছে একটা শূন্য নেব। আবার দিব 7 × 7, বিয়োগ করলে কত আসবে, 3। তো দশমিক দেওয়া আছে, আমরা একটা শূন্য নেব। 4×7 = 28, বিয়োগ করব কত আসবে, 2। আবার দশমিকের জন্য আবার একটা শূন্য নেব। আবার 7×2 = 14, 2 বার দেব 14, বিয়োগ করলে কত আসবে, 6, তাই তো। 6 হবে। তাহলে দশমিক দিয়ে আমরা আবার একটা শূন্য নেব। তাহলে এবার 7×8 = 56, 7×8 নেব 56, বিয়োগ করলে কত আসবে, 4 হলো। তাহলে দশমিক দিয়ে আমরা আবার একটা শূন্য নেব। এবার 7-এর ঘর নামতা যদি করি 5×7 = 35, তাহলে 5 বাদ দিচ্ছি, 5×7 = 35, বিয়োগ করলে কত আসবে, 5 আসবে, তাই তো। তাহলে দেখো ঘুরে ঘুরে কিন্তু এই দেখো এখানে 5 চলে এসেছে, এই 5টাই কিন্তু আবার এখানে চলে এসেছে। আমরা যদি এখন দশমিকের জন্য একটা শূন্য নেই তাহলে কত হবে বলো তো, 50 হয়ে যাবে। তাহলে এই সংখ্যাটাই চলে আসবে, তাই তো। তারপর আবার আমাদের কত বার দিতে হবে, 7 বার দিতে হবে, 7 বার দিতে হবে। তাহলে এখানে আবার 7 সংখ্যাটা চলে আসছে, তার মানে এখান থেকে এই পর্যন্ত সংখ্যা আবার ঘুরে আসবে। আবার এই 7, 1, 4, 2, 8, 5 আবার ঘুরে আসবে। তাই আমরা কি করলাম, যে এই সংখ্যাটা আর এই সংখ্যাটার মাথায় পৌনঃপুনিক চিহ্ন দিলাম, মানে এই সংখ্যাটাই বারবার ঘুরে আসবে, বুঝলে। তাহলে আমরা লিখে নেব যে সুতরাং 12/7 মানে হলো 1.714285, এখানে 7 আর 5-এর মাথা পৌনঃপুনিক হবে। এটাকেই আমাদের বলেছে যে আবৃত্ত দশমিকে প্রকাশ করো। তো আমরা প্রকাশ করলাম আবৃত্ত দশমিকে। 2-এর দাগে বলেছে ভগ্নাংশে প্রকাশ করো 7.028। দেখো 2 আর 8-এর মাথায় কিন্তু পৌনঃপুনিক আছে, তো এটাকে আমাদের কি করতে হবে, ভগ্নাংশে প্রকাশ করতে হবে, অর্থাৎ লব/হর আকারে আনতে হবে। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি। তো এটা আমরা কিভাবে করব, ভালোভাবে শুনবে। প্রথমে আমরা এই যে দশমিক বিন্দুটা আছে, এই দশমিক বিন্দু এবং পৌনঃপুনিক ছাড়া পুরো সংখ্যাটা লিখব। কি বললাম, দশমিক এবং পৌনঃপুনিক ছাড়া পুরো সংখ্যাটা লিখব। সেখান থেকে আমরা পৌনঃপুনিকের বাদিকে যে সংখ্যাগুলো থাকবে সেটা আমরা মাইনাস করব। তাহলে পৌনঃপুনিকের বাদিকে কি আছে বলো তো, 7 শূন্য আছে, তার মানে এটাকে আমরা কি করব, মাইনাস করে দেব, মানে বিয়োগ করে দেব। এবার আমরা ভালো করে একটা জিনিস লক্ষ্য করব, যে দশমিক বিন্দুর পরে কতগুলো সংখ্যার মাথায় পৌনঃপুনিক আছে। দশমিক বিন্দুর পরে দুটো সংখ্যার মাথায় পৌনঃপুনিক আছে, যতগুলো সংখ্যার মাথায় পৌনঃপুনিক থাকবে ততগুলো 9 লিখব, বুঝলে। আবার দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া কটা সংখ্যা আছে, একটা সংখ্যা আছে, তাই আমরা একটা শূন্য লিখব, বুঝলে। তো এবার আমরা এখান থেকে এটা মাইনাস করবো, তাহলে কত আছে, 7028, 7028, এর থেকে আমরা 70 মাইনাস করে দেবো। তাহলে 8, আর এখানে থাকবে 5, হাতে থাকবে 1, একটা এখানে ঢুকলে হবে, 10-এর থেকে 1 গেলে হবে 9, আর এখানে 7, 6, ঠিক আছে। 6, 9, 6, 9, 5, 8, আর নিচে আছে 9, 9, 0। তো এটাকে কি করবো আমরা, 2 দিয়ে কেটে দেবো। 2 দিয়ে কাটলে আসবে এখানে
4 দুগুণে 8, 9 দুগুণে 18, আর থাকো 5, 5 দুগুণে 10, 10 থাকবে, 5 দুগুণে 10। এবার এটাকে 2 দিয়ে কাটবো, 3 দুগুণে 6, আর 2 দিয়ে 4 দুগুণে 8, তাহলে হবে 9, 9 হলে এখানে 15 হয়ে যাবে। 15 হয়ে গেলে 7 দুগুণে 14, আর এখানে 1 থাকবে, মানে 18 হয়ে যাবে। 9 দুগুণে 18, তার মানে হচ্ছে 3, 4, 7, 9, আর নিচে 4, 9, 5, এই দুটো কিন্তু আর ভাগ যাবে না, তো এটাই হবে অ্যান্সার। আমরা দেখো এটাকে কি লব বাই হর আকারে প্রকাশ করলাম, ঠিক আছে। 3 রোমান সংখ্যা 1 আছে একটি বর্গাকার দেওয়ালের একটি বাহুর দৈর্ঘ্য 5.2 মিটার হলে দেওয়ালের পরিসীমা ও ক্ষেত্রফল কত? যদি প্রতি বর্গমিটার রং করতে খরচ হয় 6 টাকা, তাহলে পুরো দেওয়াল রং করতে কত খরচ হবে? দেখো এখানে বলেছে বর্গাকার দেওয়ালের একটি বাহুর দৈর্ঘ্য। আমরা বর্গাকার দেওয়াল মানে আমরা বুঝি যে বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র কি হয়, যার 4টা বাহু কি হয়, সমান হয়। তাহলে এই দেওয়াল, এই দেওয়াল, এই দেওয়াল, অর্থাৎ এই 4টা দেওয়ালই হবে কত সেমি করে, 5.2 মিটার করে। হ্যাঁ, 5.2 মিটার। তাহলে এটা যদি 5.2 মিটার হয়, তাহলে এটাও 5.2 মিটার, এটাও 5.2 মিটার, এটাও 5.2 মিটার। এই বর্গাকার দেওয়ালের আমাদের প্রথমে বের করতে বলেছে পরিসীমা, অর্থাৎ বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র আমরা কি জানি, যে 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা প্রথমে লিখে নেব যে বর্গাকার দেয়ালের একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান কত দেওয়া আছে, 5.2 মিটার। তো আমাদের প্রথমে বের করতে বলেছে যে এই বর্গাকার দেওয়ালের পরিসীমা। তাহলে লিখব যে সুতরাং দেয়ালের পরিসীমা সমান সমান, পরিসীমা সূত্রটা কি হবে, যেহেতু বর্গক্ষেত্রাকার তাই হবে 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য কত আছে, 5.2 আছে, এত মিটার। তো আমরা গুণ করে দেবো, তাহলে গুণ করলে কত আসবে, 4 দুগুণে 8, আর 4 5 20, 20.8 মিটার। বুঝলে? তাহলে দেওয়ালের পরিসীমা বের করে নিলাম। আর কি বের করতে বলেছে ক্ষেত্রফল কত, ওই দেওয়ালের ক্ষেত্রফল কত। তাহলে আমরা লিখব এবং দেয়ালের ক্ষেত্রফল। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র আমরা কি জানি, বাহুর দৈর্ঘ্য তার স্কোয়ার। তাহলে বাহুর দৈর্ঘ্য কত আছে, 5.2, তাহলে এর হোল স্কোয়ার আসবে। তাহলে 5.2 তার হোল স্কোয়ার, এত বর্গ মিটার। আর 5.2 তার হোল স্কোয়ার মানে কি, 5.2 আমরা দুবার গুণ করব, এত বর্গ মিটার। তো আমরা গুণ করে নেব। দেখো প্রথমে আমরা এখানে 52 আর 52 গুণ করব। তাহলে 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 1 ঘর কাটবো, 5 দুগুণে 10, 0 হাতে 1, 5 5 25, আর 1 26। তাহলে কত আসবে, 4 0 7 2, 2 7, 2 7 কত হবে, 0 4। আর দশমিক বিন্দু কি হবে, 2 ঘর আগে বসবে। তাহলে এত বর্গ মিটার। তাহলে দেয়ালের ক্ষেত্রফলটা বেরিয়ে গেল যে 27.04 বর্গমিটার। এবার বলেছে যে প্রতি বর্গমিটার রং করতে, প্রতি বর্গমিটার মানে 1 বর্গমিটার রং করতে খরচ হয় 6 টাকা। তাহলে পুরো দেওয়ালের ক্ষেত্রফল কত বলো তো? এই পুরো দেওয়ালটা যে আছে, এই পুরো দেওয়ালের ক্ষেত্রফল হলো 27.4 বর্গমিটার। 1 বর্গমিটারের জন্য যদি 6 টাকা খরচ হয়, তাহলে 27.4 বর্গমিটারের জন্য কত টাকা খরচ হবে, তাহলে 27.04 ইন্টু 6 গুণ করে দিলে বেরিয়ে যাবে। তাহলে লিখব সুতরাং প্রতি বর্গমিটার রং করতে খরচ হয় 6 টাকা। তাহলে সুতরাং পুরো দেয়াল রং করতে খরচ পড়বে বা খরচ হবে সমান সমান। তাহলে দেখো পুরো দেওয়ালের ক্ষেত্রফল হলো 27.04 ইন্টু হবে 6, এত টাকা। তাহলে সমান সমান, তো আমরা গুণ করে দেব। দেখো কিভাবে করবো, দেখো 27.04 আছে আর ইন্টু 6 আছে, তাই তো? এই গুণটা আমি রাফে এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো প্রথমে আমরা দশমিক তুলব, দশমিকের আগে যাই থাকুক না কেন একটা 1, আর দশমিকের পরে কয়টা সংখ্যা, দুটো সংখ্যা, তাই দুটো শূন্য হবে, ঠিক আছে। তো এবার আমরা এটা দেখো, এটা কিন্তু 2 দিয়ে কাটাকাটি যায়, 3 দুগুণে 6, 2 দিয়ে আবার এটাকে যায়, 5 দুগুণে 10, 0 মানে 50 হবে। কিন্তু আমরা কাটাকাটি করব না, সবসময় মনে রাখবো নিচে 1 থেকে আর যতগুলো শূন্যই থাকুক না কেন, মানে একটা 1 আর যতগুলো শূন্যই থাকুক না কেন, কোনোদিনও কাটাকাটি করবে না। সেটা কিভাবে করবে সেটা দেখো আজকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো প্রথমে আমরা এই 2704কে আমরা 6 দিয়ে কী করবো, গুণ করে দেবো, দেখি কত হয়। তাহলে আমি এখানে নিচে করছি,
4কে 6 দিয়ে গুণ করছি, 4 6 24, 4 থাকবে 2 0, এখানে হবে 2, 6 7 42, 2 হাতে থাকবে 4, 6 দুগুণে 12 আর 4 হবে 16। ঠিক আছে, এবার এখানে এই সংখ্যাটা লিখে নেব 16,224। শূন্য কয়টা আছে? দুটো, তার মানে 2 ঘর আগে দশমিক হবে, তাহলে অ্যান্সারটা কী আসবে? এই পুরো সংখ্যাটা লিখবে আর 2 ঘর আগে, যেহেতু দুটো শূন্য আছে তাই 2 ঘর আগে দশমিক হবে, মানে এখানে হবে। তাহলে 162.24 টাকা, অর্থাৎ 162 টাকা 24 পয়সা। বুঝলে? 2-এর দাগে আছে 4 টাকা 20 পয়সা, 5 টাকা 60 পয়সা, 6 টাকা 30 পয়সা এর লসাগু কত? দেখো, সবার প্রথমে আমাদেরকে সবগুলোকে পয়সায় আনতে হবে, তারপর লসাগু করতে হবে, না হলে কিন্তু অঙ্কটা হবে না। ঠিক আছে, তো আমরা প্রথমে 4 টাকা 20 পয়সাকে পয়সায় আনবো। তো দেখো, আমি এখানে লিখে নিয়েছি 4 টাকা 20 পয়সা, 5 টাকা 60 পয়সা, 6 টাকা 30 পয়সা। তো আমরা কি করব? প্রথমে আমরা এগুলোকে পয়সায় আনবো। তো আমি লিখে নিচ্ছি 4 টাকা 20 পয়সা সমান সমান, দেখো 4 টাকা মানে কত পয়সা? আমরা জানি 1 টাকা মানে 100 পয়সা, তাহলে 4 টাকা হবে 400 পয়সা। 400 পয়সা যোগ আর এখানে কত পয়সা আছে? 20 পয়সা। তাহলে কত হবে টোটাল? তাহলে টোটাল হবে 420 পয়সা। আবার আমরা 5 টাকা 60 পয়সা, এই 5 টাকা 60 পয়সাকে আমরা পয়সায় আনবো, তাহলে 5 টাকা হবে 500 পয়সা আর এখানে আছে 60 পয়সা, তাহলে 500 পয়সা আর 60 পয়সা আমরা যোগ করে দেব, তাহলে হয়ে যাবে 560 পয়সা। এরপরে আছে 6 টাকা 30 পয়সা, তো লিখে নিচ্ছি 6 টাকা 30 পয়সা। তাহলে দেখো সমান সমান 6 টাকা মানে 600 পয়সা আর এখানে আছে 30 পয়সা, তাহলে যোগ করে দিলে কত আসবে? 630 পয়সা, 630 পয়সা। তো আমরা কি করলাম? আমরা সবগুলোকে পয়সা নিয়ে এলাম, এবার এগুলোর মধ্যে আমরা লসাগু বের করব। তাহলে কি আছে? 420 আছে, 560 আছে আর 630 আছে। তো এগুলোর মধ্যে আমরা লসাগু বের করব। প্রথমে কি করব? আমরা প্রথমে এই সবগুলোকে 10 দিয়ে ভাগ করে দেবো, তাহলে আসবে 42 আর এখানে আসবে 56 আর এখানে আসবে 63। তারপর কি করব? তারপরে এমন একটা সংখ্যা নেব যে সংখ্যা দিয়ে এগুলো ভাগ যায়। তো আমরা যদি 7-এর ঘরের নামতা করি, 6 7 42, 7 8 56, 7 9 63। এরপর আর কত দিয়ে যাবে? 3 দিয়ে যাবে, 3 দুগুণে 6, 3 তিরিক্ষা 9 আর 8কে ভাগ যাবে না, তাই 8 8ই থাকবে। এরপর কি করব? এরপর 2 দিয়ে ভাগ করব, 2 একে 2, 4 দুগুণে 8 আর 3 ভাগ যাবে না, 3 3 থাকবে। তো তোমরা, আমি যে এভাবে ভাগ করেছি দেখে তোমাদেরকে এভাবে ভাগ করতে হবে এমন কোনো মানে হয় না। তোমরা প্রথমে 2 দিয়ে ভাগ করবে, 2 দিয়ে না গেলে 3 দিয়ে ভাগ করবে, 3 দিয়ে না গেলে 4 দিয়ে ভাগ করবে। ঠিক আছে, তো এরকম করে ভাগ করে দেখবে। মোট কথা হলো, তোমরা এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করবে যেন এই 3টার মধ্যে কমপক্ষে 2টোকে ভাগ যায়। বুঝলে? তাহলে দেখো, এবার দেখো 4 আর 3, তাহলে এমন কোনো সংখ্যা নেই যে এখানে এই দুটোকে ভাগ যাবে। তখন আমরা এই সবগুলোর গুণফলটাকেই বলবো আমরা লসাগু। তাহলে লিখে নেবো যে 420, 560 ও 630 এর লসাগু সমান সমান এই সবগুলোকে গুণ করে দেবো। তাহলে কত আসবে? 10 গুণন 7 গুণন 3 গুণন 2, তারপর আছে গুণন 4 গুণন 3। তো সবগুলো গুণ করে দিই। 7 10-এ কত হবে? 70। 70 আর 3 গুণ করব, 70 আর 3 210। 210কে আমরা 2 দিয়ে গুণ করব, 420। 420কে আমরা কত? 4 একবার গুণ করে দিই, 3 4 12, 12 দিয়ে গুণ করব। তাহলে কত আসবে? 0 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 1 0 0, 2 একে 2, 4 অক্ষে 4, অর্থাৎ 0 4 0 5। ঠিক আছে, অর্থাৎ 5 0 4 0, এটা হবে লসাগু। সমান সমান, দেখো এখানে কত টাকা কত পয়সা আছে বলো তো? এখানে আছে যে 50 টাকা 40 পয়সা। ঠিক আছে, তার মানে 50 টাকা মানে কি? 5000 পয়সা, আর 40 পয়সা যোগ করলে 5040 পয়সা। তো এটাই হবে অ্যান্সার। 3-এর দাগে আছে সরল করো। তো আমি প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো, আমি প্রশ্নটা তুলে নিয়েছি সমান সমান। তো আমরা কি করব? প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করব। তাহলে 4-এর থেকে আমাদের বিয়োগ করতে হবে 2.07। তাহলে আমি এখানে দশমিক দিয়ে দুটো শূন্য নিয়ে নিচ্ছি, 2.07, তাহলে বিয়োগ করে দিচ্ছি। তাহলে হবে 3, 10-এর থেকে 7 চলে গেলে 3, হাতে থাকবে 1, তাহলে 9, 10-এর থেকে 1 চলে গেলে 9, হাতে থাকবে 1, একটা এখানে ঢুকবে, তাহলে 4 থেকে 3 গেলে কত আসবে? 1, তার মানে এখানে আসবে 1.93। তো আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ। ইন্টু 2.5, আর এখানে যা আছে আমরা তাই লিখব।
এবার আমরা কি করব, এই দুটোকে গুণ করব, দশমিক বিন্দু ছাড়া আমরা গুণ করব, ঠিক আছে। মানে 193 আর এখানে হবে 25, এই দুটো গুণ করব। তাহলে 3 5 15, 5 হাতে থাকবে 1, 5 9 45 আর 1 46, 6 হাতে থাকবে 4, 5 অক্ষে 5 4 9, এক ঘর কাটবো, 3 দুগুণে 6, 9 দুগুণে 18, 8 হাতে থাকবে 1, 2 অক্ষে 2 আর 1 3। তাহলে কত আসবে 5 6 6 12, 2 হাতে থাকবে 1 আর এখানে আসবে 8 আর হাতে থাকবে 1, মানে 4 8 2 5, 4 8 2 5। তাহলে দশমিক বিন্দু কয় ঘর আগে আসবে, 3 ঘর আগে আসবে, 1 2 3, 3 ঘর আগে দশমিক বিন্দু আসবে। ভাগ কত আছে, 1.93। তো দেখো এখানে আমরা দশমিক বিন্দু তুলে দেবো। দশমিক বিন্দু তুলবো কিভাবে, দশমিক বিন্দুর আগে যাই থাকুক না কেন একটা 1, আর দশমিক বিন্দুর পরে 3টা সংখ্যা আছে, তাই আমরা এখানে কি লিখবো, 3টা শূন্য লিখবো। ভাগ, আবার এখানে দেখো 1.93 আছে, দশমিকের আগে যাই থাকুক না কেন একটা 1 লিখবো, আর দশমিক পরে দুটো সংখ্যা, তাই দুটো শূন্য লিখবো, সমান সমান। এবার এখানে যা আছে 4 8 2 5 বাই 1000, এটা লিখে নেব। আর এই ভাগ চিহ্নটা গুণ চিহ্ন তো কখন হবে, যখন উল্টে যাবে, তাহলে 100 বাই 193 হবে। তো আমরা কি করব, দুটো শূন্য আর দুটো শূন্য কেটে দেবো। এবার এটা দিয়ে এটাকে ভাগ করব, দেখো 4 8 2 5, এটা দিয়ে আমরা এটাকে আমরা 193 দিয়ে ভাগ করব। তাহলে আমাদের কয় সংখ্যা নিতে হবে, 3 সংখ্যা নিতে হবে। তাহলে দেখো 193কে যদি আমরা 2 দিয়ে গুণ করি, 3 দুগুণে 6, 9 দুগুণে 18, 8 হাতে 1, 2 2 আর 1 3। তার মানে 3 বাদ দিলে, 2 বাদ দিলে হয় 386, 3 বাদ দিলে বেশি হয়ে যাবে, তাহলে 2 বাদ দেবো, 2 বাদ দিলে হবে 386। তাহলে বিয়োগ করলে কত আসবে, 6, 12 থেকে 6 গেলে 6 হাতে থাকবে 1, একটা এখানে ঢুকবে, তখন 9 হয়ে যাবে। তাহলে 9 হয়ে গেলে, তাহলে 18 থেকে 9 গেলে কত, 9 হাতে থাকবে 1, ঠিক আছে, 96, এখান থেকে 5 কেটে নেবো। তো আমরা 193 ঘরের নাম্বারটা যদি 5 বার দিই, 3 5 15, 5 হাতে থাকবে 1, 5 9 45 আর 46, 46 6 হাতে থাকবে 4, 5 5 আর 4 9, তারপর 965, তারপর 5-এ মিলে যাবে 965, ঠিক আছে। তাহলে কত হবে, টোটাল 25 হবে, তো কেটে দিলাম 25। এবার দেখো উপরে আছে 25 আর নিচে কত আছে 10। তো আমরা এটা কিন্তু 5 দিয়ে কাটলে কাটতে পারি, কিন্তু কেটে দিলে পরে আমাদের আবার সেটাকে আবার ভাগ করতে হবে, তাই এত ঝামেলা না গিয়ে শূন্য ঘর আছে একটা, তার মানে এক ঘর আগে দশমিক হবে, তাহলে 2.5 হবে। তো এটাই হবে অ্যান্সার। 4-এর দাগে আছে আজমিরা পরীক্ষায় 700 এর মধ্যে 546 পেয়েছে, ওর দাদা 800 এর মধ্যে 654 পেয়েছে, শতকরা কে বেশি নম্বর পেয়েছে। তাহলে আজমিরা পরীক্ষায় 700-র মধ্যে কত পেয়েছে, 546, আর তার দাদা কত পেয়েছে, 800-র মধ্যে 654। তাহলে আমরা দেখবো যে এই দুজনের মধ্যে কে শতকরা বেশি পেয়েছে। তো আমরা প্রথমে লিখে নেব যে আজমিরা পরীক্ষায় পেয়েছে, আজমিরা পরীক্ষায় পেয়েছে সমান সমান, দেখো আমরা নিচে লিখবো 700, 700-র মধ্যে পেয়েছে কত পেয়েছে, 546 পেয়েছে, ঠিক আছে। তো তোমরা তো জানোই যে তোমরা যে পরীক্ষার মধ্যে যে নাম্বারটা পাও সেটা কিন্তু সবসময় নিচে থাকে। যদি মনে করো 100-র মধ্যে পরীক্ষা হয়, তুমি যদি 80 পাও, তাহলে কি 100টা নিচে থাকবে, 80টা ওপরে থাকবে। ঠিক সেরকমই আজমিরা পরীক্ষা পেয়েছে 700-র মধ্যে 546। আর ওর দাদা, তার মানে তার দাদা পরীক্ষায় পেয়েছে সমান সমান 800-র মধ্যে পেয়েছে 654। তো আমাদের দেখতে বলেছে শতকরা কে বেশি নাম্বার পেয়েছে, তাহলে আমরা লিখে নেব যে সুতরাং আজমিরা পরীক্ষায় শতকরা পেয়েছে সমান সমান কতটুকু পেয়েছে, দেখো 546/700, শতকরা বললে সবসময় 100 দিয়ে গুণ করে দেবে। তাহলে এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে যাবে, আর 7 দিয়ে এটাই কেটে দেবো। দেখো 7 দিয়ে যদি কাটি, 7 8 56 বেশি হয়ে যাবে, তাই তো 56 বেশি হয়ে যাবে, তাহলে 7 7 49, তাহলে 49 হলে এখানে কত থাকবে, 5 থাকবে, তাহলে 7 8 56 মানে 8 থাকবে, তাহলে 7 8। অর্থাৎ আজমিরা পরীক্ষা পেয়েছে শতকরা নাম্বার কত পেয়েছে, 78% পেয়েছে। এবার লিখবো যে তার দাদা পরীক্ষায় শতকরা পেয়েছে সমান সমান, তাহলে কত আছে 654 আছে বাই হলো 800 ইন্টু শতকরায় বলেছি, শতকরা মানে 100 দিয়ে গুণ করে দেবো। তাহলে এখানে শূন্য শূন্য কেটে দেবো, 8 দিয়ে কাটবো এটাকে, তাহলে 8 দিয়ে কাটলে আসবে 8 8 64, 8 8 8 64, হাতে থাকবে 114 হবে, ঠিক আছে। তাহলে 14 হয়ে গেলে হবে 8-এর ঘর নামতা করলে তো 14 মানে ভাগ যাবে না, তো আমরা এখানে ভাগ করে দেখছি, ঠিক আছে। 854কে আমরা এখানে ভাগ দিচ্ছি, 8 8 64, বিয়োগ করলে আসবে 1, 4 কাটবো,
8 8 8 2 16, বেশি হয়ে যাবে 8 অক্ষে 8, বিয়োগ করে দিলে কত আসবে? হ্যাঁ, বিয়োগ করে দিলে আসবে 6, দশমিক দিয়ে আমরা একটা শূন্য নেব, 7 8 56, বিয়োগ করে দিলে হবে 4, তাহলে দশমিকের জন্য আমরা শূন্য নেব, 5 8 40, তাহলে কত পেয়েছে? 81.75, তাহলে 81.75% পেয়েছে। তাহলে শতকরা কে বেশি নাম্বার পেয়েছে? তার দাদা পেয়েছে। তাহলে আমরা লিখে নেব এখানে যে 81.75% গ্রেটার দেন 78%, মানে এই পার্সেন্টের থেকে বেশি, সুতরাং তার দাদা শতকরা বেশি নম্বর পেয়েছে। 4 রোমান সংখ্যা 1 বলেছে প্রদত্ত সংখ্যাগুলিকে সংখ্যা রেখায় স্থাপন করো এবং মানের অধক্রমে সাজাও। এখানে সংখ্যাগুলো দেওয়া আছে, এই সংখ্যাগুলোকে আমাদের প্রথমে সংখ্যা রেখায় স্থাপন করতে হবে, তারপর মানের অধক্রমে অর্থাৎ বড় থেকে ছোটোর দিকে সাজাতে হবে। তো দেখো আমি এখানে একটা সংখ্যা রেখা এঁকে নিয়েছি এবং এই সংখ্যা রেখায় এই সংখ্যাগুলো বসানো আছে, ঠিক আছে। তো দেখো এখানে কত আছে? -7, দেখো -7 আমি সংখ্যা রেখায় এখানে গোল করে দিয়েছি। তারপর এখানে কত আছে? 12। তো দেখো এখানে আমি প্রত্যেকটা সংখ্যাকে এখানে গোল 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 করে লাল কলম দিয়ে আমি চিহ্নিত করে দিয়েছি যে এই সংখ্যাগুলো হলো সংখ্যা রেখা এটা এটা এটা, ঠিক আছে। তো এরপর বলেছে মানের অধক্রমে সাজাও। মানের অধক্রমে মানে বড় থেকে ছোট। তাহলে এখানে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর মধ্যে সব থেকে বড় কোনটা বলো তো? 12। তারপরে কত? 10। তারপরে এই 12 আর 10 বাদ দিয়ে এই বাকি সবগুলোর মধ্যে বড় কত? 3, তাই তো, এখানে 3 লেখা আছে। তারপর 0, -3, -5, -7, এগুলোর মধ্যে বড় কোনটা? 0। আর আমরা জানি 0 থেকে যত বাদিকে যাবে তত মানগুলো ছোট হতে থাকবে। তার মানে কি এটা বড়, এই বাকি সবগুলো থেকে এটা বড়, তারপর এই 3টার মধ্যে এটা বড়, তারপর এই দুটোর মধ্যে এটা বড়, আর সব থেকে ছোট হলো -8। তো আমি এখানে দেখো মানের অধক্রমে অর্থাৎ বড় থেকে ছোটোর দিকে সাজিয়ে নিয়েছি, বুঝলে। 2 দাগে আছে সরল করো। আমি প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো আমি এখানে প্রশ্নটা তুলে নিয়েছি, সমান সমান এখানে আছে -5, আমরা -5ই রাখবো, প্লাস এখানে বলেছে -7 এর বিপরীত সংখ্যা। -7 এর বিপরীত সংখ্যা কী হবে বলো তো? +7, ঠিক আছে। তারপর প্লাস এখানে আছে 2, প্লাস আবার দেখো ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে, এখানে বলেছে +3 এর বিপরীত সংখ্যা। মানে বিপরীত সংখ্যা বলতে এটার উল্টোটা, তারপরে +3 এর বিপরীত, প্লাসের উল্টো কি বলো তো? প্লাসের বিপরীত হলো মাইনাস, তাহলে +3 এর বিপরীত সংখ্যা হলো -3। তাহলে সমান সমান দেখো এখানে কোনো চিহ্ন নাই মানে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তো আমরা ব্রেকেট তুলে দিলাম, এখানে হবে 5। আবার প্লাসে প্লাসে কী হবে? প্লাসই হবে, তাহলে এখানে হবে 7, প্লাস এখানে আছে 2, আবার প্লাসে মাইনাসে -3, সমান সমান। দেখো এবার এই দুটো চিহ্ন প্রথমে আমরা ক্যালকুলেট করব। এখানে মাইনাস, এখানে প্লাস, মাইনাসে প্লাসে কী হয়? মাইনাস হয়। তাহলে 7 থেকে 5 বিয়োগ করে দিলে আসবে 2, আর চিহ্ন সবসময় থাকবে বড় সংখ্যার সামনেটা, তার মানে এখানে প্লাস চিহ্ন থাকবে, ঠিক আছে। আবার দেখো এখানে প্লাস আর এটা সামনে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 3 থেকে 2 চলে গেলে থাকবে 1, আর চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেটা, তার মানে এখানে মাইনাস থাকবে। তো সমান সমান এবার আবার কি করব? এখানে প্লাস আছে, আবার এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 2 থেকে 1 চলে গেলে কত থাকবে? 1 থাকবে, আর চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেটা। তো এখানে প্লাস চিহ্ন দিলেও হবে, না দিলেও হবে, তো এটাই হবে অ্যান্সার। এর দাগে আছে যোগফল নির্ণয় করো। আমি প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো আমি এখানে প্রশ্নটা তুলে নিয়েছি, তো আমাদের যোগফল নির্ণয় করতে বলেছি। তো আমরা প্রথম সংখ্যাটা যা আছে তাই লিখে নেব, তারপর কি চিহ্ন দেবো? যোগ চিহ্ন দেবো, যেহেতু আমার যোগ করতে বলেছে। তারপরে যা আছে আমরা তাই লিখবো, আবার কমা তুলে দিয়ে আমরা এখানে যোগ দেবো, আর যেহেতু আমাদের যোগ করতে বলেছে, ঠিক আছে। তো সমান সমান দেখো এবার আমরা ব্রেকেট তুলবো। দেখো এই ব্রেকেটের সামনে কিছু নাই মানে কি চিহ্ন আছে বলো তো? প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে -14 হবে এখানে, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে হবে 12, আবার প্লাসে প্লাসে প্লাসই হবে +21, সমান সমান। এবার এই দুটো সংখ্যার মধ্যে আমরা ক্যালকুলেট করবো, এটা সমানে মাইনাস, এটা সমানে মাইনাস, তাহলে মাইনাসে মানে কী আসবে? প্লাস, প্লাস মানে যোগ করতে বলেছে, আমরা যদি যোগ করি তাহলে হবে 26, আর চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেটা, তার মাইনাস থাকবে, আর এখানে আছে +21। আবার দেখো মাইনাসে প্লাসে কী হবে? মাইনাস, তাহলে 26 থেকে 21 চলে গেলে কত থাকবে? 5, আর চিহ্ন থাকবে কোনটার? বড় সংখ্যার সামনেটা, তার মানে মাইনাস হবে। 5 দাগে বলেছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। তো আমি এখানে সবগুলো করে দেব। রোমান সংখ্যা 1 বলেছে চিত্র সহ সংজ্ঞা দাও ঘনক, মানে ঘনকটা কাকে বলে এবং সেটা চিত্র দিতে বলেছে। তো দেখো আমি এখানে লিখে নিয়েছি, যে সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা সমান তাকে ঘনক বলে, যেমন লুডুর ছক্কা। দেখো তোমাদেরকে ঘনক এবং আরেকটা কথা বলে নেই যে আয়ত ঘনটা কি। দেখো আমার হাতে যে বইটা আছে এই বইটা কি বলো তো? এই বইটা হলো একটা আয়ত ঘন। কেন? কারণ এটা হলো প্রস্থ
আর দৈর্ঘ্য হলো এই যে বড় দিকটা যে আছে, এই বড় দিকটা হবে কি হবে দৈর্ঘ্য, আর এখানে যে এই দিকটা এটা হবে কি উচ্চতা। তার মানে একটা ঘনক এবং আয়তঘনের তিনটা মাত্রা থাকে, একটা কি বলে, একটা হলো দৈর্ঘ্য, আরেকটা হলো প্রস্থ, আরেকটা হলো এই উচ্চতা, বুঝলে। তো যদি দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সবগুলো আলাদা থাকে তাহলে সেটাকে বলবো আমরা আয়তঘন, আর যদি দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সবগুলো একই থাকে তাহলে সেটাকে আমরা বলবো ঘনক। তার মানে বুঝলে, যেরকম লুডোর ছক্কা, এই লুডোর ছক্কার কি হয়, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সবগুলো সমান হয়, বুঝলে। 2-এর দাগে আছে সমবিন্দু সরলরেখা কাকে বলে, চিত্রসহ বুঝিয়ে লেখো। তো দেখো আমি এখানে লিখে নিয়েছি, যদি 3 বা ততোধিক সরলরেখা একটি নির্দিষ্ট বিন্দুতে পরস্পরকে ছেদ করে তবে সেই সরলরেখাগুলিকে সমবিন্দু সরলরেখা বলে। দেখো এখানে 3-এর বেশি সরলরেখা আছে, ঠিক আছে। এই সরলরেখা কি করছে, একটা নির্দিষ্ট বিন্দুতে পরস্পরকে ছেদ করছে, এই সরলরেখাগুলিকেই আমরা বলবো সমবিন্দু সরলরেখা। তো এখানে লিখে নিয়েছি চিত্রে ABCD EF GH এই সরলরেখাগুলিকে বলা হয় সমবিন্দু সরলরেখা। 3-এর দাগে আছে চিত্রসহ পরস্পর ছেদী সরলরেখা কাকে বলে বুঝিয়ে লেখো। তো দেখো আমি এখানে লিখে নিয়েছি, দুটি সরলরেখা যদি পরস্পরকে একটি বিন্দুতে ছেদ করে তবে সরলরেখা দুটিকে পরস্পর ছেদী সরলরেখা বলে। এখানে দুটো সরলরেখা আছে, এই দুটো সরলরেখা পরস্পরকে কি একটি বিন্দুতে ছেদ করছে, মানে ও বিন্দুতে ছেদ করছে, তাহলে এই যে দুটো সরলরেখা মানে অর্থাৎ এই AB সরলরেখা এবং CD সরলরেখা, এই দুটো সরলরেখাকে বলবো আমরা পরস্পর ছেদী সরলরেখা। 4-এর দাগে বলেছে পঞ্চভুজাকার ভূমি বিশিষ্ট প্রিজমের ছবি অঙ্কন করো। তো দেখো পঞ্চভুজাকার ভূমি বিশিষ্ট প্রিজমটা কিভাবে আঁকবে, প্রথমে এভাবে একটা সরলরেখাংশ নেবে, তারপর এভাবে আঁকবে, তারপর এভাবে আঁকবে, তারপর এভাবে নিবে, এভাবে নিবে, ঠিক আছে। একই রকমভাবে এখানে যেভাবে আঁকলাম নিচে ঠিক একই রকমভাবে আঁকবে। তো তোমরা অবশ্যই স্কেল দিয়ে আঁকবে যেন তোমাদের এই ছবিটা দেখতে ভালো হয়, ঠিক আছে। তো আমি হাত দিয়ে আঁকছি। তো দেখো আমি শুধু দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আঁকবে। তো ওপরে 5টা বাহু দিয়ে আঁকবে, নিচেও 5টা বাহু, এরপর তোমরা এগুলো যোগ করে দেবে, ঠিক আছে। তো এটা আর এটা যোগ করে দেবে, আবার এটা আর এটা যোগ করে দেবে, ঠিক আছে। তাহলে এই দুটো যোগ করে দিলে, তারপর এটা আর এটা যোগ করে দেবে, আর এখানে এটা আর এটা যোগ করে দেবে, আর এখানে এটা আর এটা যোগ করে দেবে, ঠিক আছে। তো তোমরা অবশ্যই স্কেল দিয়ে আঁকবে, তাহলে ছবিটাও ভালো হবে। আর এই ছবিটা একই রকমভাবে আঁকবে, তারপর এগুলোকে যোগ করে দেবে, তাহলে এটা হলো পঞ্চভুজাকার ভূমি বিশিষ্ট প্রিজম। তো যদি ভিডিওটা অবশ্যই ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না।